হ্যাঁ, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, মানে এটা আওয়ামী লীগের শপথ। ভার্চুয়াল আলোচনায় তিনি এটি বলছেন। ওবায়দুল কাদের যদি এই কথাটা বলে থাকেন, এটা আমি আজকে আপনার কাছে শুনলাম প্রথম, আমি আসলে জানি না। তবে আপনি যদি এই বক্তব্যের আমি আমি হলে এই বক্তব্যটা আসলে একটু ডিফারেন্ট ভাবে দিতাম, উনি উনার মতো করে বলেছেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনার যদি চোখ তুলে নেয়, হুম। আপনার যদি কেউ রক্তচাক করে, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি তাকে কি করতেন আসলে? মানে আপনি হলে কি করতেন? মানে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি তখনই একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারেন, যিনি বলতেন আমাদেরকে কেউ কিছু না বললো আমি চোখ চাই, কেউ কিছু না বললো আমি রক্ত চাই। আমাদের যদি উনি মানে বলে তাহলে থাকেন, তো আমি আমি তাহলে তো মনে হয় ধরেন ওনার তাহলে ওনার তো কথাটা ধরেন বুঝতে পারছি। তাহলে তো আমাকে মারতে আসছে, হ্যাঁ আমাকে খুন করতে আসছে, হুম, আমাকে খুন করতে আসছে, আমি কি করব? হুম, তাহলে তো ধরেন যে যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার স্টুডিওতে হুম, কেউ অ্যাটাক করতে আসে, আপনি কি করবেন? গান্ধীর মতো বলবেন যে বাবা এই এই আমার নিজের হাতে জামাটা বুনেছি, হুম, হুম, এইটা তুমিও সাদা স্কার্ফ পরে বসে থাকো, গান্ধীজির মতো তাই বলবেন? একটা ছাগল নিয়ে আটা দিতে বলবেন, না, নাকি কি করবেন? সেটিকে নাকি সেলফ একটা ডিফেন্স পাল্টা বলে। পাঞ্চ করার ট্রাই সেটিকে করবেন? সেটিকে সেলফ না না, ডিফেন্স বলে। আপনাকে যদি কেউ সেটিকে এখন চোখের আক্রমণ বদলে করে, চোখ বলে না, সেটিকে সেলফ ডিফেন্স বলে। না না, চোখের বদলে চোখ একটা সিম্বলিক অর্থ। হুম, আমরা তো কথায় কথায় অনেক কথা বলি, চোখের বদলে চোখ মানে কি হচ্ছে যে কেউ চোখ দিলে, কেউ যদি আমার চোখ তুলে নিয়ে যায়, হুম, আমি তো চোখেই দেখবো না তার চোখ তোলার জন্য। হুম। এই জন্যই বলেছি যে এগুলো হচ্ছে খুবই সিম্বলিক কথা। আপনি সিম্বলিক কথাকে লিটারাল অ্যাপ্রোচে নিয়ে চোখের নিয়েছেন। বদলে চোখ, আপনি ব্রিটিশ রক্তের ল বদলে রক্ত, পড়েছেন, আমি ভায়োলেন্সের আপনাকে বদলে বলি, আপনি ভায়োলেন্স। ব্রিটিশ ল পড়েছেন, আপনি লিটারাল অ্যাপ্রোচ, পারপোসিভ অ্যাপ্রোচ এগুলো নিশ্চয়ই পড়েছেন, আপনি জানেন। আমি আপনাকে একটা কথা বলি, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এগুলো হচ্ছে সিম্বলিক কথাবার্তা। এটার অর্থ মিছিলের কি মধ্যে আসলে? কথা হয় জালো জালো আগুন জ্বালো, শোনেন, মিছিলের মধ্যে কথা হয় অমুকের চামড়া তুলে নেবো আমরা, এরকম হয় না কথা, হুম। সিম্বলিক কথা। অর্থাৎ বলাটা হয়েছে যে আঘাত আসলে প্রতিঘাত হবে। আপনি ব্যাপারটাকে সহজ অনুবাদ না করে এটাকে আপনি লিটারালি অনুবাদ করে তো ধরেন বেচারা তাদের ওবায়দুল কথা চিন্তা কাদেরকে আপনি করেন, এই ব্যারিস্টার নিচু মজুমদার, তাকে ধরেন বলছেন এটা। ধরেন শোনেন, আমি আমি ব্যাপারটাকে কিভাবে দেখি, আঘাত আসলে প্রতিঘাত আসবে, হুম, সুন্দরভাবে আমি আপনাকে বললাম, দেখেন এবার পছন্দ হয় কিনা। মানে এভাবে বললে হয়তো কথাটা এরকম শোনাতো না, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে এটা তো এটা একটা আপা, মিনিং আছে আপনি ব্যারিস্টার এত নিচু মজুমদার। লিটারালি নেন, মাঝে মধ্যে আমি মজাই পাই। এটার একটা শোনেন, মিনিং চোখের আছে। বদলে চোখ, চোখের বদলে চোখ, হ্যাঁ। আঘাতের বদলে আঘাত, এগুলো হচ্ছে ঘাত প্রতিঘাত, মানে আঘাতের বদলে প্রতিঘাত। হুম, এখন উনি এই কথাটা বলেছিলেন একটা ফ্রেজ, একটা ইডিয়মস এর মতো ধরে আচ্ছা। রাখেন, তো ধরেন বাংলা ভাষায় আ তা প্রচলিত আছে। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে জালো ধরেন জালো আগুন ব্যারিস্টার জালো, মজুমদার, যা যা ফুলের আমি ফুলের একদম মতো স্পষ্ট। পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এগুলো আছে আমাদের আচ্ছা, আমাদের একদম আমাদের স্পষ্ট আপনি রাজনীতিতে। বলছেন এটা মেটাফর। কিন্তু ধরেন যারা গুম হয়েছেন এতদিন, যারা নানান রকম মামলা, হামলার শিকার হয়েছেন আ রাজনীতি বিরোধী রাজনীতি করার জন্য, সেটি বিএনপি জামাত বা বিরোধী রাজনীতি করার জন্য। তারা যদি এখন সেই প্রতিঘাত করবার চিন্তা করে বা তারা যদি আক্রমণ করে সেটাকে আপনি আসলে কি বলবেন? তারাও তো ওই একই উনিশশো অবস্থায়। একানব্বই সালে 1991 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলো, তখন তো এরশাদকে হটিয়ে আমরা তখন একটা নয়া গণতন্ত্র বলেছি, আমরা সেটাকে চালু করেছি। সেখানে আমাদের 35,000 নেতাকর্মীকে আপনার ওই সময় গ্রেফতার করা হয় উইদিন 2 ইয়ার্স এর মধ্যে। হুম, ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিল করবে বলে এই কথা দিয়েও তারা গিয়ে তারা করেনি। আমাদের প্রায় ওই প্রথম বছরে আমি যেটা মনে করতে পারি, প্রথম 2 বছরে প্রায় 465 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শুরুটা করেছে কে? বিএনপি, তাই না? আচ্ছা, ওইটা মানে আপনারা আপনি তাদের যদি ফলোয়ার? শুরু করতেই হয়, আপনার যদি শুরু করতেই হয় 1991 থেকে শুরু করতে হবে। আপনি আমাকে ঘাত করেছেন, আমি যদি এটা রিটালিয়েশন করি অর্থাৎ প্রতিঘাত, নিশ্চয়ই আপনাকে ঘাতের কথাটাও বলতে হবে যে হ্যাঁ, 1991 সাল থেকে যদি আমরা নয়া তাহলে কি আপনাদের শতাব্দী শুরু করি প্রতিহিংসা বা বাংলাদেশের, সহিংসতার রাজনীতি, মানে প্রতিহিংসার প্রতিহিংসা, রাজনীতি তাহলে আপনি করেছে আওয়ামী আপনি লীগ? এটাকে প্রতিহিংসা বলবেন যে আমাকে খুন করার পরে আমার ছেলে, আজকে আমার যেই ছেলেকে জবাই করা হলো, আমি যদি ক্ষমতায় আসি, আমি তো চাইবো না যে ও পাল্টা জবাই করুক। কিন্তু আমি যখন তাকে ঠেকানোর চেষ্টা করব, ও তো উল্টা আমাকে মারতে আসবে যে আপনি এইসব বড় বড় কথা বলেন, ভালো কথা বলেন, আমার পুরো ফ্যামিলি সুদ্ধা যে জ্বালা দিল। হ্যাঁ, এই ধরনের অ্যাঙ্গার, রাগ তো থাকবে। ওবায়দুল কাদের এই কথাটা বলেছেন, আসলেই কি আসলে আমরা চোখের বদলে চোখ দিব? আমরা কি আসলেই রক্তের বদলে রক্ত ব্যারিস্টার নিব? নিজাম যেটা বলা মজুমদার, হচ্ছে আপনি কি ঘাত এই প্রতিঘাত কথাটা আসবে, শুনেছেন যে এগুলো পলিটিক্যাল রেটরিক। আপনি কি এই আপনি কথাটা পলিটিক্যাল শুনেছেন যে রেটরিক। এই সময় হ্যাঁ, যে আমরা একটা মবের একটা বেশ বিস্তার দেখলাম ডক্টর ইউনুস আমলে, তখন সেটাকে বলা হতো যে মানুষ এতদিন যে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে। মানুষের আপনাকে যে আমি একটু প্রশ্নটা করেছি সেটা জবাবটা দেন না কেন? 91 সালে হুম, যখন নতুন করে আমাদের একটা এই গণতান্ত্রিক প্রজন্মের প্রক্রিয়া অনেকে শুরু হলো, 91 সালে ছিল না। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই হুম, বাংলাদেশে অব্যবস্থাপনা শুরু হয়েছিল, 91 পর যদি ধরেন নতুন করে শুরু হয়, সেই সময়টাতে আমাদের প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হলো, 465 প্রথম বছরই 465 নেতাকর্মীকে খুন করে ফেলা তো হলো, ফলে হাজার হাজার এই যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। ফলে ধরেন সেটা কেন করা হলো? ফলে ধরেন সেটা সেটা সেটার কি? মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি বা ব্যারিস্টার আরমান বা মাইকেল চাকমার কথা বলছেন আপনি? মাইকেল চাকমাকে এখন ডক্টর ইউনূস আর আপনার তারেক রহমানের এই এই যে সরকার, তারাই তাকে জেলে রেখেছে।
মাইকেল চাকমা কি করতো আপনি জানেন? মাইকেল চাকমা সম্পর্কে আপনার আসলে না মানে সিরিয়াসলি আমি ধরেন আপনাকে তিনি বলছি, কি আপনাকে খারাপ আমি ব্যক্তি, তিনি অন্য ধরুন অর্থে না। ধরলাম যে আমি জানি না আসলে। মাইকেল চাকমাকে কোনো গুম করা হয়নি। মাইকেল চাকমা এই দেশকে ভাগ করার জন্য সেনাবাহিনীর উপরে সে তার শান্তি বাহিনী লেলিয়ে দিয়েছিল। মাইকেল চাকমা একটা সন্ত্রাস। সে জুমল্যান্ড করবে, বাংলাদেশের কোনা দিয়ে সে জুমল্যান্ড করবে আমেরিকার টাকা দিয়ে। এগুলো সব তথ্য আমাদের কাছে আছে, আপনাকে আমি প্রমাণ দিতে পারি মাইকেল চাকমারা কি করেছে। কিন্তু সেই প্রমাণ দিয়ে আপনি আপনারা কেন, আপনি আপনি সেই জানেন, প্রমাণ দিয়ে আপনি আপনি জানেন আইনের যে মানুষ, আপনি আইনের মানুষ, সেই হ্যাঁ, প্রমাণ দিয়ে কেন তাকে বিচারের অধীনস্থ করা হলো না? কেন এতদিন তিনি গুম থাকলেন? মানে আওয়ামী লীগ আমলের কথা তাকে বলছি। তাকে তাকে সে যে বলছে সে গুম করা হয়েছে, এটা তো খুবই ডিসপিউটেড কথাবার্তা। তাকে তো এখন জেল অলরেডি দেওয়া হয়েছে। সে শোনেন, আমি আপনাকে বলি, হাসিনুর রহমান যে আছে তিনি নিজেকে বলছেন তিনি গুম হয়েছেন, বলেন না? হুম আপনি শুনেন না হুম তিনি গুম হয়েছেন বলেন? আপনি কি জানেন যে একটি নারীকে রেপ করার কারণে আর্মিতে থাকা অবস্থাতে তাকে তখন কোর্ট মার্শালে নেওয়া হয়। এই কোর্ট মার্শালে নেওয়ার পরে তাকে যখন ওইখানে আটক রাখা হয় গার্ড সেলে, এইটাকে সে বেরোয় বলেছে যে আমাকে গুম করা হয়েছে। আপনি হাসিনুর রহমান যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি আপনি জানেন? আপনি ব্যারিস্টার সারোয়ার ভাইকে কখনো জিজ্ঞেস করবেন, আপনার সাথে প্রোগ্রাম করলে। উনি ওনার লয়ার ছিল প্রথম দিকে হাসিনুরের। হাসিনুর তো একটা আপাতমস্তক সন্ত্রাসী ছিল। আপনি জানেন যে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করতো এই পার্বত্য চট্টগ্রামে? এই লোককে এইসব কারণে শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তিকে সে বলছে আমাকে গুম করা হয়েছে। এখন কাউকে যদি ধরেন আর্মির আপনি আইনে একটা শাস্তি একটা করে দেওয়া হয়, কতগুলো বলতে পারবেন আমি জানি না, ধরেন ইলিয়াস আলীর থেকে শুরু করে। অনেক বলতে পারবো। হ্যাঁ আজমি ফেরত আসার পরে আজমি বলছে যে এটা আমার গামছা। তো 8 বছরের নাকি সে কেঁদে হ্যাঁ একটা নতুন গামছা, অথচ এটা নিয়েও কথা আছে সে তার্কিতে ছিল। এরকম, তারপরে আরমান, হ্যাঁ এরকম অনেক কথা আছে, পাল্টা আপনি কথা আপনি আছে। এখনো পর্যন্ত এখন আপনার এই যে নাবিলা ইদ্রিস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গুম কমিশনে। আপনি জানেন সে কে? সে প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস লেখে যে সে কি করেছে না করেছে। আইন অনুযায়ী সেগুলো করতে পারে, লিখতে পারে। জঙ্গি যে জিয়াউল হক, সেই লোকটা বলেছে যে আমরা সরকারের বিরুদ্ধে কু করেছি 2012 সালে। সে নিজেকে বলছে তাকে গুম করে রাখা হয়েছে। এখন গুমের অবস্থা দেখেন, যে এই লোকটা নিজে স্বীকার করছে যে তিনি তিনি সরকারকে পতন করার জন্য 2012 সালে কু করেছিল। সে বলেছে আমাকেও গুম করে রাখা হয়েছিল। চিন্তা করে দেখেন। তো এগুলাই যদি হয় গুমের গুমের মানে ব্যক্তিরা, হুম। তাহলে সেই না, গুম গুমের নিয়ে আসলে আমার প্রত্যেকটা কেস যথেষ্ট বাই কেস আনন্দ আপনি আছে, আপনার সাথে আমি উচ্ছ্বাস আছে। আলোচনা করতে পারবো না, কারণ আমি গুমের প্রত্যেকটা কেস বাই কেস নিয়ে আমি রিসার্চ করি নাই। কিন্তু ধরেন ইলিয়াস আমি আলী থেকে, জানি, আপনি আমাকে বলেন, হ্যাঁ আমি জানি, কারণ এগুলো নিয়ে কাজ করি তো, তাই ইলিয়াস আলী জানি। সম্পর্কেও কি কিছু নাবিলা বলবেন? না, না, আমি এগুলো নিয়ে কাজ করি ইলিয়াস তো। আলীর এই গুম যে নিয়ে যে কিছু এইসব বলবেন? গুম করা হচ্ছে, যেমন এই যে খায়রুল বিএনপি ভাই, নেতা ইলিয়াস আমাদের আলীর যে গুম নিয়ে কিছু র্যাবের বলবেন? র্যাবের আমি বলি র্যাবের ইন্টেলিজেন্সে ছিল খায়রুল ইসলাম, তিনি ডিজিএফআই তেও ছিলেন। আপনি খায়রুল ভাইয়ের সাথে যদি কখনো আপনার কথা হয়, রিসেন্টলি তাহলে আপনি করেছি, দেখবেন। সম্প্রতি করেছি আপনি তার সাথে। প্রোগ্রাম করেছেন, আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই সেখানে আলোচনা হয়েছে। শুনেন, খায়রুল ভাইয়ের সাথে একটা দীর্ঘ দীর্ঘ কনভারসেশন আমি গেছি। হুম তিনি ওপেন আপ, আপনার সামনে কি বলেছেন না বলেছেন জানি না, আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে তিনি বলেছেন আয়না ঘর নামে, কারণ আমরা যখন দুজন কথা বলি তখন তো তিনি অনেক কথা বলতেই পারতেন। হুম আয়না ঘর নামে ভাই বোনে কিছুই ছিল না, আসলে ফালতু কথাবার্তা। যেমন ধরেন আমি আপনাকে বলি, ধরেন ন্যাশনাল সিকিউরিটিতে আমরা অনেক কথা বলতে পারি না। আনুপ চেটিয়াকে কি করা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে। কেন? আপনি ওই সীমান্তের মধ্যে আপনি বিএনপিকে খালি দিবেন, ভারতকে খালি আপনি অস্থিতিশীল করে রাখবেন। আইএসআই এর লোকেরা হুম সেখানে ঘাঁটি গেড়েছিল। এখন এই ধরনের লোকজনদেরকে নিয়ে এসে 24 ঘন্টার মধ্যে আলাদা প্রডিউস করা যায় না। আমি আপনাকে সত্যি একটা কথা বলি, এই ধরনের লোকগুলোকে নিয়ে এসে প্রচুর জিজ্ঞাসাবাদ করতে হয় আনঅফিসিয়ালি। ইয়েস, এটা আইনের বাইরেরই কথা। হুম। আপনার হয়তো বা মনে হতে পারে যে না, আপনি আইনের বাইরে কথা বলছেন, কিন্তু দেখেন আপা, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট না। এই ধরনের সন্ত্রাসীগুলোকে আপনি তো যদি তো আইনের মধ্য দিয়ে ব্যাসানি ঝুমুজুমদার, দেখেন। এখন আনুপ চেটিয়া আপনারা কার কথা যারা বলছে? আসলে সরকারের আপনি বিরুদ্ধে কাজ আপনি করছেন, আজমির কথা বলি আপা, আপনাকে আমি আজমির কথা বলি। আমি তো এগুলো জানি তো। আজমি 1981 সালে তার কমিশন হয়েছে। না তিনি আজমি এখন করেছে এখানে কি নাই, তার 2000, সম্পর্কে আর কথা বলবেন না, বিকজ আমি আসলে না না তাকে আমি একটু বলি, ডিফেন্ডও করতে না না পারবো না। না না উনি এখানে তো তারেক রহমানও ছিল না, তো আমি তো তারেক রহমান নিয়ে কথা বলেছি। আপনার দেখি দুই না যাত্রায় দুই মানে রকমের আমার ফলাফল, আসলে বুঝলাম অনেকগুলো না কাহিনী। প্রশ্ন আছে, আমার তো শুনেন, 1 ঘন্টা না হয়ে না গেছে আপনাকে কথা বলছি। আপনাকে এটা বুঝতে হবে তো আপা। আপনার জন্য না হলে দর্শকের বুঝতে হবে। ব্রিগেডিয়ার আজমি ইমেল পাঠিয়েছেন। আনফরচুনেটলি আনফরচুনেটলি জানি না কিভাবে কিভাবে যেন আমার ইমেলও ওইটার সাথে কানেক্টেড ছিল। এরকম হাজার হাজার লোককে সে ইমেল করেছে। একটা ইমেল আমিও পেয়েছি। কি ইমেল জানেন? সেখানে সে সমস্ত সেনাবাহিনীর অফিসারদেরকে এক হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করতে বলেছেন, আহ্বান জানিয়েছেন। সেই লোককে সেনাবাহিনী গ্রেফতার করেছে। সেনাবাহিনী গ্রেফতার করে সেনাবাহিনীর আইনে তাকে শাস্তি দিয়েছে। এটাকে সে এখন গুম বলে চালিয়ে দিচ্ছে। এখন সরকার তো ধরেন আপনাদেরকে, সেনাবাহিনীর আইনে আপনারাও তো হস্তক্ষেপ এই করতে পারে সরকারের না। বিরুদ্ধে বলছেন ব্যাসানি মজুমদার, আপনারা বলছেন এই সরকার মানে কোন সরকার? বর্তমান সরকার কোন তাদেরকে সরকার? অবৈধ বলছেন। কোনটা সরকার? এটা তো বর্তমান সরকার না, সরকার। এটা তো অবৈধ দখলদার বাহিনী। হুম। আপনি পাকিস্তানি আপনি হানাদারকে এই আপনি যে আপনি সরকার এটা বলেন? বলছেন, বাংলাদেশের এখন হ্যাঁ, দেশে এবং আমি বলছি তো আইন অনুযায়ী বলছি। দেশে এবং আপনি আন্তর্জাতিকভাবে বলেন যে কোন স্বীকৃত, আইন অনুযায়ী আপনাকে আইনটা দেখাই। না না না,
তারেক রহমানের সরকারকে আপনি সরকার বলছেন কোন আইন আপনি আমাকে যদি বোঝাতে পারেন হ্যাঁ। আমি হাত জোর করে আপনার কাছে বলবো যে আমি সরি। না, না, না। বলেন আপনার হাত জোর তারেক করে রহমান বলতে একটা হবে না। সরকার, আন্তর্জাতিক আপনি স্বীকৃতি আছে প্রমাণ এই করেন, সরকারের। আপনি আইনের আলোকে প্রমাণ করেন, আপনি আইনের আলোকে আইনের আপনি তো আলোকে আইন প্রমাণ ছাত্রী, করার কোনো দরকার নাই। আন্তর্জাতিক স্বীকৃতি কেন আছে, তার পারবেন না? রাষ্ট্র ক্ষমতায় তিনি বসে আছেন। এখন কার আপনার কাছে স্বীকৃতি এটা আমার আছে? প্রমাণ করার কার দরকার স্বীকৃতি নাই। আছে? তাহলে যে এই যে ঠাডা মালেকের নাম শুনেছেন? মানে ওই যে ডাক্তার মালেক যে মুক্তিযুদ্ধের সময় যারা সরকার পরিচালনা করেছিল, মানে এই পাকিস্তানিরা যাদেরকে বসিয়েছিল ডাক্তার মালেক, তাদেরকে তো স্বীকৃতি দিয়েছিল বিভিন্ন, আমেরিকা স্বীকৃতি দিয়েছিল, চায়না স্বীকৃতি দিয়েছিল। তো ডাক্তার মালেক কি সরকার? এখন ডাক্তার মালেক সরকার বলবেন? মানে মুক্তিযুদ্ধের সময় তো ইলেকশনও হয়েছিল, সেটাকে আপনি ইলেকশন বলবেন? আমি বুঝলাম না আপনি কি বলেন। আমার বলা না বলায় কিছু না। আপনি মানে আপনি ওই যে মানে অমির আপনি রহমান, তালগোল পাকিয়ে ফেলেছেন আমার যুক্তি শুনে। সেটাই আসলেই তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা। কারণ আপনি অমির রহমান পিয়ালকেও চিনতে কারণ পারতেছেন আপনি না, বাংলাদেশের কারণ রাষ্ট্র আপনি ক্ষমতা কি শোনেন, আছে প্রথমে সেটাও আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ। তথ্যগুলো নেন শারমিন আপা, শুনেন, তথ্যগুলো নেন, তাহলে বুঝবেন। এই কারণে বলছি যে আপনি বিএনপিকে একটা সরকার বলছেন, আপনার সামনে পঞ্চম সংশোধনী আছে। এখন আপনি যদি গার্হস্থ্য অর্থনীতির স্টুডেন্ট হতেন, আমি আপনাকে একটা একটা অফ দিতাম যে ঠিক আছে আপা এটা জানার কথা না, আপনি বাংলার স্টুডেন্ট, আপনি লয়ের স্টুডেন্ট, আপনার তো পঞ্চম সংশোধনী অজানা থাকার কথা না। তুড়ি মেরে সেসব তোফাজ্জল হোসেন সংশোধনী সাহেবের উধাও রায় করে আপনার দেওয়া না যায়। জানার আপনারা কথা তার না। নমুনা দেখিয়েছেন ব্যারিস্টার নিচু মজুমদার। মানে কোনটা নমুনা দেখিয়েছি? সংবিধানের কোনটা? সংশোধনী অনেক, কত আগের সংশোধনী বাতিল করে কত। বিএনপির আমল অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি মনে হয় এটাও জানেন না। না, বিএনপি তো তড়িঘড়ি করে এটাই এটা আমার স্টপ করা হয়েছে। কথা যে আসলে এভাবে সংশোধনীগুলোকে সংশোধন করা যায়, যেমন সংবিধান না, সংশোধনীকেও বাতিল করা যায়। বিএনপির আমলেই বলা হয়েছে না, বিএনপি অবৈধ। কিন্তু আপনি সেটা কি নিয়ে বলেন সেটা এগুলা? আলোচনার অনেক দিকে চলে যাবে ব্যারিস্টার নিচু মজুমদার। আমার আসলে প্রশ্ন এটা যে ওই যে এখন যখনই ধরেন, আমি আপনাকে এখন কোনো একটা ধরেন যেই উদাহরণ অবস্থায় দিয়ে আছে, ধরি, তখনই আপনারা আপনি এখন এখানে চিপা বলছেন, চাপা দিয়ে বিভিন্ন জায়গাতে বলেন আপনারা অন্যদিকে এখন যাবে বলছেন এই ঠিক আছে, সরকারকে, বলেন বলতে থাকেন। আপনারা এখন বলছেন এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এই সরকারকে অবৈধ বলছেন। ফলে আমরা এই আপনাদেরকে, সরকারের বিরুদ্ধে আন্দোলন, আমরা এই সরকার সংগ্রাম করছি হ্যাঁ, আমরা। সংগ্রাম করছেন। তো সেই সংগ্রামের কারণে যেটা আসলে ওই যে আপনি যারা গুম হয়েছেন তাদের কথা বলছেন যে তারা ওই সরকারের বিরুদ্ধে coup করতে চাচ্ছিল। তো আপনারা যা করতে চাচ্ছেন এর জন্য আপনাদেরকে কি এখন সেই না, গুম করে রাখা যাদের উচিত, কথা আপনি বা আমাকে জয়েন্ট বললেন, ইন্টারোগেশন যাদের সেলে কথা নিয়ে আপনি জিজ্ঞাসাবাদ বললেন, করা উচিত? তারা তো শুনেন, আপনি যাদের কথা বললেন, যেমন আপনি আজমির কথা বললেন, আজমি ইমেল করে বলছে সেনাবাহিনীকে সরকার পতনের জন্য। তার কি করা উচিত ছিল? আর্মি তাকে ধরেছে। আর্মিকে জিজ্ঞেস করেন, সেনাবাহিনীর ওয়াকারকে জিজ্ঞেস করেন, ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেন না। আপনি সরকারকে, আওয়ামী লীগকে প্রশ্ন করছেন কেন? কারণ আর্মি আইনের মধ্যে তো সরকার হস্তক্ষেপ করে না। আপনি আজমিকে তো আর্মি আইনে ধরা হয়েছে। হাসিনুর রহমান তিনি বলেছেন আমি না, গুম না, হয়েছি, আর্মি আইনে তিনি ধরা একটা হয়েছে, মেয়েকে আর্মি তো রেপ সেটা করেছেন। বলছে না, আর্মি তো বলছে না। তিনি পার্বত্য চট্টগ্রামের একটা পাহাড়ি একটা মেয়েকে ক্ষুদ্র নিতাতিক ঘষে একটা মেয়েকে রেপ সেনাবাহিনী সেটি করেছেন। বলছে না, এটা আপনি তারপরে বলছেন। সে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে, ব্যারিস্টার মজুমদার, এটা সে আপনি পয়েন্ট বলছেন, ব্ল্যাঙ্কে গুলি সেনাবাহিনী এটা করেছে, বলছে সেই না। কারণে তার বিচার হয়েছে, সে সেনাবাহিনী রেপের আসামি। আইএসপিআর তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা তারা বলছেন, এটা আপনি বলছেন ব্যারিস্টার নিচু মজুমদার। কোনটা কে ব্যাখ্যা এই দিচ্ছে যে না, কে ব্যারিস্টার, ব্যাখ্যা দিচ্ছে না? আ- আইএসপিআর হাসিনুরকে নিয়ে কোনো কথাই না, বলে না, নাই। আপনি আপনি ব্রিগেডিয়ার আজমির কথা বলছেন তো? শোনেন, হাসিনুরের ব্যাপারে আমি আপনাকে বলি আপা, আমি তো ওপেন টিভিতে এইভাবে আন্দা বলতে পারি না। আমি দায়িত্ব নিয়ে জানি বলি আমি আপনাকে বলছি, হাসিনুর রহমান দাগি আসামি ছিল। তার ওখানে শোনেন, সাবেক সেনাপ্রধান যদি কারোর সাথে আপনার পরিচয় থেকে থাকে বা কোনো কর্নেল কেউ, আমি নিশ্চিত আপনার আছে, তো জিজ্ঞেস করবেন হাসিনুর রহমান কে ছিল। হাসিনুর রহমানের বিচার হয়েছে। হাসিনুর রহমান অপরাধী ছিল। তার র্যাঙ্ক, আপনি সারোয়ার ভাই, ব্যারিস্টার সারোয়ার, তাকে জিজ্ঞেস করবেন, আপনি প্রোগ্রামে ফোন করে নিশ্চয়ই, জিজ্ঞেস করবেন। নিশ্চয়ই আমি চেষ্টা করবো ব্যারিস্টার সারোয়ারকে নিয়ে আসতে। কিন্তু আপনি ব্রিগেডিয়ার হ্যাঁ, আজমির কথাটাও বলছিলেন, ফলে আমি জিজ্ঞাসা করছিলাম যে সেনাবাহিনী তো বলছে না যে তাকে অপরাধী শাস্তি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভিতরে কোনো অপরাধ আছে, ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো সেনাবাহিনী কথা বলছে, আইএসপিআর তার ভাষ্য জানাচ্ছে, সেনাপ্রধানও তার কাছে গেছেন বলে তিনি দাবি করেছেন। ফলে তারা বলছে না, আপনি বলছেন। না, সেনাপ্রধান, এখনকার সেনাপ্রধান তো আমিরে জামাত বলে, তার ব্যাপারে তো আপনি জানেনই, তার ঘটনা আপনি জানেন। তো ওয়াকারুজ্জামান কোনো রেফারেন্স আসলে হতে পারে না। আপনাদের নিয়োগ করা, মানে আজমি আওয়ামী লীগ বিশাল আমলে ইমেল নিয়োগ করা লিখেছিল। সেনাপ্রধান। আজকে যদি জানতাম যে আজমির কথাটা উঠবে, তাহলে আমি এই ইমেলটা আপনাকে প্রথমে পাঠিয়ে রাখতাম যে আপনি একটু পড়ে দেখেন। আনফরচুনেটলি না, বাট আমি কথা দিচ্ছি যে এই ইমেলটা আমি আপনাকে পাঠিয়ে রাখবো একটু দেখার জন্য। সে তখন সশস্ত্র হতে বলেছে সেনাবাহিনীকে, তাই না? মানে আপনারাও এখন এই বলছেন চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স, অনেক চোখের পানি এইটা ফেলেছি, শুনেন, দেখেন, প্রথমত হচ্ছে যে ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা আসলে আমি আপনার কাছে শুনেছি এবং আমি মেনে নিচ্ছি যে উনি এটা বলেছেন। কিন্তু আমি আমার যেই ট্রান্সলেশন উনার কথাটা বুঝে, হ্যাঁ, এখন এইটা বুঝে আমার কাছে মনে হয়েছে উনি বলছে আঘাত আসলে প্রতিঘাত করতে হবে। আপনি একটা সিম্পল পলিটিক্যাল রাজনৈতিক রেটরিককে আপনি আমাকে বলছেন তাহলে আওয়ামী লীগকে কি সন্ত্রাসী সংগঠন বলা যায় না? তা আমার চোখ কেউ যদি তুলতে আসে, আমার রক্ত কেউ যদি চুষতে আসে, ইতিমধ্যে আপনি পরিষ্কার করেছেন ব্যারিস্টার নিচু মজুমদার। হ্যাঁ, এবার একটু তাহলে কেন আমরা এটা নিয়ে আমাকে পলিটিক্যাল রেটরিকটাকে কেন ভাবে দেখি? একটু ছোট ছোট করে এই জায়গাগুলো আসি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক মামলার শিকার হয়েছেন, অনেক ভুয়া মামলা তাদের মধ্যেও আছে। মানে আওয়ামী লীগ দলীয়ভাবে কিছু আমার বিরুদ্ধে মামলা হয়েছে 150-এর উপরে। আমি তো ওই সময় চেন্নাইতে ছিলাম আমার মাকে নিয়ে। হ্যাঁ, দলীয়ভাবে আওয়ামী লীগ কি কিছু করছে নেতাকর্মীদের মামলার বিষয়ে? হ্যাঁ, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের আইনি সেল গঠিত হয়েছে।
আমাদের প্রচুর প্রচুর লয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে কাজ করেছে, যে যেভাবে করেছে সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে, বিভিন্ন এলাকার এমপি যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, প্রচুর ছেলেপেলের জামিনও হয়েছে, হুম। বের হয়েছে। একদম সেন্ট্রালি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিরা, চেয়ারম্যানরা, বিভিন্ন অর্থশালী ব্যক্তিরা আছে, সবাই সাহায্য করেছেন। আমরা যে যার মতো পেরেছি আমরা সাহায্য করেছি, যারা করতে পারেনি তারা অ্যাটলিস্ট ধরেন কেউ লয়ার, হুম। তিনি তার স্কিল দিয়ে সাহায্য করেছেন, ড্রাফটিং করে সাহায্য করেছেন। সো এটা আমাদের পক্ষ থেকে করা হয়েছে, আচ্ছা, কিন্তু মানে এখনো হচ্ছে। কিন্তু দল হিসেবে যে আপনাদের উপর একটা নিষেধাজ্ঞা আসলো বা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, সেটি চ্যালেঞ্জ করে, সেটিকে কি আপনারা মেনে নিলেন? সেটি চ্যালেঞ্জ করে কোনো আইনি পদক্ষেপ নাই কেন? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 4টা-5টা আমেরিকান ল ফার্মে আমি নিজে কথা বলেছি, আমি ব্রিটিশ ল ফার্মে কথা বলেছি। আমার অভিজ্ঞতা আপনাকে আমি বর্ণনা করি। একেবারে খুব রিসেন্ট আমি একটা ফার্মের কথা আমি আপনাকে বলি। তো খুবই খুবই নাম, আপনাকে বলার সাথে সাথে আপনি চিনবেন, খুবই নাম করা একটা ফার্ম। তো তাদের সাথে যখন আমরা ভার্চুয়ালি মিটিং গুলো করছি, তখন তারা আমাকে জিজ্ঞেস করেছে যে, প্রশ্নটা এইভাবে করেছে যে এইটা কি আসলে আহ আইনগতভাবে তোমরা এটা কি আসলে, যেহেতু তোমাদের দেশের ব্যাপারগুলো আমরা একটু স্টাডি করে এসেছি, আইনগতভাবে কি তোমরা আসলে আগাতে পারবে বলে মনে হয় কিনা? আমি বলছি নো, আইনগতভাবে হলে তো কোনো বেইজই নাই, কারণ 18-1 ধারার তো কোনো বেইজই নাই। তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে নতুন আইনটা তারা করেছে, 20-1 তারা অ্যামেন্ড করেছে, এগুলো তো কোনো বেইজই নাই। স্বাভাবিকভাবে এগুলা ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। এখন যেই দেশে বিচারপতি চেঞ্জ হয়েছে এই হাসনাত, কাইয়ুম ওদের কথাতে, সেই দেশে আপনি বিচার প্রার্থী হবেন, সেই দেশে আওয়ামী লীগের উপরে ব্যান উঠার জন্য আপনি আইনি প্রক্রিয়ার কথা বলবেন, সে তো টাফ। আপনিও জানেন খুব ভালো করে। মনে করা যাক আমরা একটা রিট পিটিশন করলাম, হুম। আদালতে উঠলো, আপনার মনে হয় যে যে লোকটা রিট করেছে তাকে থাকতে দেবে? মহসিন রশিদ, যিনি মুসলিম লীগের একজন নেতা, তিনি হুম। যিনি আমাদের, আমরা মুসলিম লীগ তো আমাদের প্রতিপক্ষ, তিনি নিজে বলছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সেই পদত্যাগের নোটটা উনি দেখতে চান। খুবই সরল একটা চাওয়া। আবার আজ পর্যন্ত সেই পদত্যাগ নোটটা দিল না। অথচ যেই যেই ভার্ডিক্টার বলে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ পত্রই আমরা দেখি নাই। তো এরকম একটা আদালতে, যেই আদালতের কোনো বেইস নাই, যেই আদালতের বিচারপতি পরিবর্তিত হয়েছে আসিফ নজরুলের কথাতে আর এই টোকাইদের কথাতে, এই ছাত্র সহিংস এই শিবিরের কথাতে, সেইখানে আপনি আমাদেরকে আনব্যানের কথা বলছেন। বিদেশি আইনজীবীরা পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করছেন যে দেখো, তোমরা তো এটা আইনি ভাবে এটা উঠাতে পারবে না, হুম। এটার জন্য দরকার মানে হচ্ছে এখন লবিং, আপনারা বলছেন এটার আগে জন্য যে দরকার বিএনপি জামাতের রাজনৈতিক লোকজন আলাপ। বলতো এই সুরেই যে আওয়ামী লীগের যে কোনটা? মানে ধরেন আওয়ামী লীগ কোনটা? আমলে বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা, এই আওয়ামী লীগ এমনকি আমলে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে শোনেন মামলা, আপা, হ্যাঁ। আওয়ামী লীগ আমলে আমি জানি না যে আপনি কোনো চেম্বারে কাজ করতেন কিনা। আমার বাবা তো লয়ার, আমি আমার আব্বার চেম্বারে কাজ করতাম, কাজ শিখতাম। আমি আপনাকে একটা ছবিও দেখাতে পারি, আসলে ছবিটা তুলেছি আমি হাইকোর্টের ওই ওই দোতলা থেকে বের হয়ে। বিএনপির এক নেতা জামিন পেয়েছে, তাকে ফুলের মালা দিয়ে ওই কোর্ট চত্বরে শত শত নেতা কর্মীরা মিছিল করে গেছে, এমনও ভিডিও আমার কাছে আছে। আচ্ছা। আওয়ামী লীগ আমলে মামলা হয়নি যে তা না, মামলা হয়েছে, জামিনও হয়েছে আপা। হুম। আওয়ামী লীগ আমলে কোন ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট এসে বলে নাই যে প্রধান বিচারপতি চেঞ্জ হতে হবে দুপুর 2টার মধ্যে। হুম। হাসনাত এসে বলেছে যে সন্ধ্যা 6টার মধ্যে, হাসনাত না, সেটার নাম কি, ওই যে যে প্রথমে বলেছিল যে আমার আমার বাড়ি ভাঙাচোরা, পরে বলেছে সবচেয়ে বড় পুকুরটাই আমার, কি যেন নাম ওই ছেলেটার, হান্নান মাসুদ। হান্নান মাসুদ। হান্নান মাসুদ বলেছে যে দুপুর 2টার মধ্যে রিফাত আহমেদকে বসাতে হবে। আপনি তো এগুলো দেখেছেন। আমি আমি আপনাকে কেন বারবার বলি, কারণ আপনি নিজেও অফিসার অফ এ কোর্ট, অর্থাৎ আপনি নিজে আইন এরিনার ছাত্র, আপনি ভবিষ্যতে প্র্যাকটিসও করবেন। সো আপনি নিজেই দেখেছেন কি প্রেসিডেন্ট এরা সেট করে গেছে। মানে আওয়ামী লীগ আমলের সাথে সেটি যদি একটা আপনি এই আমল তুলনা বিশাল করেন বড় আপা, পরিবর্তনের পরের অবস্থান আর কি। এটি তো একটা নিয়মিত আপনি চিত্র না? 121 জন নতুন বিচারপতি, 121 জন নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে, যাদের কোনো স্বচ্ছতাই ছিল না। এরা কারা কেউই জানে না। কে বলেছে? আমি বলি নাই। আপনি দেখেন যে যারা সরকারের সমালোচনা করে তারা টিভিতে এটা বলেছে, যে যেমন ধরেন এই যে এই আপনার সমালোচনা আপনি করতে পারেন যে তাহলে আপনারা এই আদালতের উপরে কোনো ভরসা নেই বলে আপনারা এটা করছেন না। কিন্তু ধরেন আদালতই তো নাই, কিন্তু ধরেন আমার রাষ্ট্রই প্রশ্নটা তো শেষ নাই, হয় নাই। আমার রাষ্ট্র প্রশ্নটা তো শেষ নাই, হয় নাই। রাষ্ট্রই তো নাই, আদালত বাদ দেন, রাষ্ট্রই তো নাই, আমার রাষ্ট্র আছে, প্রশ্নটা শেষ হয় নাই। রাষ্ট্রের কোনো তাহলে স্ট্রাকচার আছে? তাহলে যুক্তরাজ্যের প্রখ্যাত ল ফার্ম কিংসলে নেপলি সেখান থেকে কেন আইসিটির কাছে চিঠি আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড বাতিলের জন্য, মৃত্যুদণ্ড বাতিলের আবেদন করে? দেখেন, মৃত্যুদণ্ড বাতিলের জন্য না। আপনি ভালো করে চিঠিটা যদি পড়েন তাহলে দেখবেন যে তারা লিগাল লুফলের কথা বলছে। একটা কথা আমি আপনাকে বলি, এখন আমি আপনার সাথে যে আলোচনাটা করছি, আপনি যদি আমার আইনজীবী, আপনি যদি আসেন আমার কাছে, বা কেউ যদি আমার কাছে আসে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, আমাকে কিন্তু ফর্মাল চিঠি আদালতকে দিতে হবে। আমি এখন যেইটা কথা বলছি যে এই রাষ্ট্র আমি মানি না বা এটাকে আমি রাষ্ট্র মনে করি না, যেই যেই আলাপে আমি বলছি, অ্যাজ এ লয়ার হিসেবে আমাকে কিন্তু চিঠিটা দিতে হবে আদালতকে। ফলে আপনি আমার দুটা রোল কিন্তু মাথায় রাখবেন।
কিছু কিছু প্রসিডিউর আছে যেটা তার প্রফেশন অনুযায়ী মেনটেন করতে হয়। এখন কিংসলের কাছে যখন গেছে, কিংসলে তো ভাই আমার মতো বলবে না, কারণ ও এই আলাপটা টক শোতে করে না, ওকে চিঠিই পাঠাতে হয় আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে। কেন? তাকে একটা নর্মস, তাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। কিন্তু আমি পলিটিক্যাল জায়গা থেকে, যেই রেটোরিকে, যেই পলিটিক্যাল বোঝাপড়ার জায়গা থেকে আপনাকে আমি বলছি, সেখানে ইতিহাস আছে, সেখানে আমাদের প্রেসিডেন্ট আছে, সেখানে আমার তো লজিক আছে, এটা সেই আপনি জায়গা থেকে পলিটিক্যাল বলছি। বোঝাপড়ার ফলে জায়গা থেকে করছেন। শোনেন, কিংসলের চিঠি আর আমার বক্তব্য দুটাকে এক করে দেখাটা, একদমই দেখার আমি সুযোগ হাস্যকর নাই। বলবো না, আমি হ্যাঁ, বলবো যে এটা খুবই ডিসপ্রপোর্শনেট একদমই কথাবার্তা। স্পষ্ট। নিশ্চয়ই কিংসলের চিঠি আর আপনার বক্তব্যকে একসাথে করে দেখার কোনো সুযোগই নাই। কিন্তু আমি প্রশ্ন করছি যে, যেই আদালতকে আওয়ামী লীগ বা আপনার ভাষ্য যদি বলি যে আপনারা মানছেনই না, সেই আদালতকে কিংসলে চিঠি দিচ্ছেন এবং কিংসলে নিজ থেকে সুমোটো চিঠি দিচ্ছে না, তারা শেখ হাসিনার পক্ষ থেকে চিঠিটা দিচ্ছে। না না, উনারা ইনস্ট্রাক্টেড বাই শেখ হাসিনা। হ্যাঁ, না না, আমি আপনাকে এইটাতে জবাব দিলাম, আপনি আপনি একটু আরেকবার একটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমি যখন, আমি বলছি কি, আমি রেটোরিকের জায়গা থেকে বলছি, তো আমার কাছে তো মনে হয় রাষ্ট্রই নেই। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে রাষ্ট্রই নাই তো মিছিল করেন কোথায়, এই প্রশ্ন কখনো আমি হেসে দিব আপনাকে। আমি রাষ্ট্রই নাই যে ফিলোসফির জায়গা থেকে বলেছি, অর্থাৎ যেই না, কিন্তু স্ট্রাকচারকে আমি যেই রাষ্ট্র বলি, ফিলোসফির জায়গা থেকে কিংসলে নেপলি চিঠি পাঠালো আইসিসিতে, এইটাই আমি সেই আপনাকে ফিলোসফির বলেছি। জায়গা থেকে একটু জিজ্ঞাসা শোনেন, করছি আমার আপনারা আমার কেন কথাটা সেই শেষ আদালতে হতে দেন চ্যালেঞ্জ আপনাকে। করলেন না? আমি আপনাকে আমার কথাটা শেষ হতে দেন না, তাহলে আপনি বুঝবেন। আমি তো মনে করি আদালত নাই। তাহলে আমার নেত্রী যখন আদালতকে চিঠি দেয়, তাহলে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতেই পারেন যে ভাই আপনি একটু আগে বললেন আদালত নাই। শুনেন, তাকে প্রসিডিউর মেনটেন করতে হবে, আমরা তো এই প্রসিডিউর মেনটেন করি, কিন্তু আমরা জানি কোনো লাভ হবে না। বাট আমরা ভবিষ্যতের রেকর্ডের জন্য আমরা অনেকগুলো ঠিক ইনিশিয়েটিভ এই নেই। যেমন প্রশ্নটাই ধরেন, তো করছি যেমন ব্যারিস্টার একটা উদাহরণ মজুমদার যে দেই, ভবিষ্যতের যেমন ধরেন একটা রেকর্ডের উদাহরণ জন্য দেই কেন আপনারা যে চ্যালেঞ্জটা করলেন না? আমরা রেকর্ডের জন্য, যেমন ধরেন আমি আপনাকে বলি, আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি আইনজীবী হয়ে 4টা অভিযোগ দায়ের করেছি এই পর্যন্ত। আপনার গোপালগঞ্জে গণহত্যা আর এই গত 2 বছর আমাদের উপরে যা হয়েছে সেটার উপরে ই করে আরেকটা অভিযোগ আমি দায়ের করব খুবই সাম্প্রতিক সময়ে, যে এই 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 সাম্প্রতিক সময় যে তুরাগের যে গণহত্যা হয়ে গেল বা যে হত্যাকাণ্ড হয়ে গেল সেটা নিয়ে। তো আমরা যখন আইসিসি কে এই অভিযোগগুলো দায়ের করি আর্টিকেল 15 এর আন্ডারে, আমরা জানি যে এটা একটা লং কিউতে পড়ে থাকবে, কিন্তু আমরা এই কারণে দেই যে আন্তর্জাতিক কোর্টে আমরা অভিযোগটা দায়ের করে রেখেছি ভবিষ্যতের জন্য। এখন আমরা যখন একটা চিঠি পাঠাবো, একটা মামলা, একটা রিট করে রাখবো, আমরা জানি এখন রাষ্ট্র নাই, আমরা জানি এখন আদালত নাই, কিন্তু ভবিষ্যতে তো থাকবে, এই অবস্থা তো বেশি দিন থাকবে না। তখন একটা সময় আমরা তো নতুন করে এই মামলাগুলোকে পয়দা করতে পারবো না, তখন আমরা এই রেফারেন্স গুলো দিব যে আমরা প্রসিডিওর মেনটেন করেছিলাম, তারা তা শোনে নাই। আমরা এই ও যুক্তিতেই আমি সামনের আপনাকে সময়ের, প্রশ্নটা করছি, আমার সামনের ওইখানে সময়ের প্রসিডিওর ডিফেন্সের মেনটেন জন্য করার প্রয়োজন হচ্ছে, কিন্তু এখনকার এখানে কেন প্রস্তুতিটা হলো নেই। না? আওয়ামী লীগের বিষয়টাকে আমি চ্যালেঞ্জ বলি, করতে কোনো প্রসিডিওর সামনের মেনটেন করা হলো না। না না, সামনের সময়ের লড়াইয়ের জন্য বর্তমানের প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি, এই হলো ব্যাপার। সেটা শেখ হাসিনার মামলার ক্ষেত্রে নিয়ে রাখছেন, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে নিচ্ছেন না, মানে সেলফ কন্ট্রাডিক্টরি না? না না, আপনাকে কে বলেছে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তো আদালতে গেছে, কোথায়? ওটাকে তো আদালত আমলে নেয়নি, আপনি জানেন না। কে চ্যালেঞ্জ ব্যারিস্টার করেছে? মেহেদী হাসান, ব্যারিস্টার মেহেদী হাসান রিট করেছে, আপনি জানেন না সেটা। আপনি ব্যারিস্টার মেহেদী হাসানের সাথে যোগাযোগ করবেন। না। ব্যারিস্টার মেহেদী হাসান গেছেন, আমাদের আরো লয়াররা গেছে, সেটা নেয়নি কোর্টে। কে বলে আপনাকে এগুলা? আচ্ছা, আমরা রিট পিটিশন দায়ের করেছি, এমনকি যে আমাদের আরেক সহকর্মী আছে কাজী মামুন ভাই, উনি তো রিট কিন্তু একটু পিটিশনে আগে যে নোটিশ বললেন যে দিয়েছেন। কোনো কাজ হবে না বলে করেন নাই। না না না, এইটি আপনাকে আমি কি বলেছি যে আমরা এখনকার সমস্ত কিছু রেকর্ড রাখছি ভবিষ্যতের রেফারেন্সের জন্য। আমরা জানি কাজ হবে না, কিন্তু আপনি যেটা কথাটা বলছেন যে যখন একজন ল ফার্মে আমরা যাই, যে আমাদেরকে যে ব্যান করে সেটাকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ তো করা হয়েছে, রিট পিটিশন দাখিল করা হয়েছে। আমি খুবই আনফরচুনেটলি আপনাকে এটা বলবো, সরি, যে মামুন ভাইরা যেটা করেছেন, আমাদের কাজী মামুন ভাইটার নাম্বারও দিয়ে দিয়েছেন, আমি আপনাকে নাম্বারটা দিতে পারছি না। যদি আমি জানতাম যে আলাপটা আসবে, আমি একেবারে রিট পিটিশনের কাগজপত্র সহ আমি আনতাম। খারিজ করে দিয়েছে, সামারিলি খারিজ করে দিয়েছে। আপনি জানেন না মনে হয় সেটা? না, আমি আসলে জানি একটা না। না, আমি কয়েকটা আসলে জানি হয়েছে। না এবং প্রথমে প্রশ্ন কয়েকটা করে আমি হয়েছে, কনফিউজ কয়েকটা হয়ে গেছি হয়েছে। যখন আপনি এটা বলছিলেন যে আসলে কেন না করবেন, না, যেহেতু ট্রু, কয়েকটা হয়েছে, কোনো কয়েকটা লাভ হবে হয়েছে, না। কয়েকটা আপনি ওই হয়েছে। যে বলছিলেন হ্যাঁ, না যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস রহমানের উপদেষ্টা পরিষদের, সেখানে একটা মানে ইন্টারেস্টিং কথা বললেন যে গোপালগঞ্জ গণহত্যা, আপনি পুরো জুলাই আগস্টের বিষয়টাকে গণহত্যা বলবেন না, আর গোপালগঞ্জেরটা গণহত্যা বলবেন, বা তুরাগে গণহত্যা। গোপালগঞ্জে তো আমাদের উপরে গণহত্যা হয়েছে, আমরা চোখের সামনে দেখেছি। আর আপনার এটা তো কোনো ডিসপিউটেড কোনো ম্যাটার না। দেখা হয়েছে যে একটা ছেলেকে ধরলো, ধরে তাকে দুম করে গুলি করে মেরে দিল। আর আপনার জুলাই আগস্টে যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে লস্করি তৈয়বা বলছে আমরা এসেছি। কিন্তু আমরা এখন তো গুলি ধুম করে কার মেরে গুলিতে দেওয়ার মারা ঘটনা গেছে? অনেক দেখেছি। না না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমি বলিলাম, একটু মন দিয়ে ঠান্ডা মাথাতে শোনেন। লস্করি তৈয়বা বলেছে তারাও এই আন্দোলনে, বা তারা যেটাকে আন্দোলন বলছে, এই সহিংসতায় তারা ছিল, বলেছে কি বলে নাই? বলেছে, কিন্তু তার মানে থেকে সাধারণ মানুষ আচ্ছা ছিলেন ঠিক তা আছে, না। এই পর্যন্ত আমরা থাকি, এই পর্যন্ত আমরা থাকি, না এই না পর্যন্ত না, এই থাকি। পর্যন্ত থাকা যাবে এখন না। এখন লস্করি তৈয়বার গুলিতে যে মারা যায় নাই,
এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ ভিডিওতে দেখা গেছে তাইমকে মারছে পুলিশ, তাইমের বন্ধুরা কাকে তাকে মারছে? নিয়ে যাচ্ছে, তাইম কাকে? নামের একটা ছেলে, সে পুলিশেরই ছেলে, একজন পুলিশ সদস্যেরই ছেলে তাইম, তাই আপনি বা আপনি পুলিশের কি এপিসি দেখেছেন থেকে কিভাবে ভিডিওতে? ফেলে দিচ্ছে সেগুলো তো দেখা গেছে। এপিসি এই হচ্ছে কথা। ইয়ামিনের কথা আপনি বলছেন তো? হুম। না, তার আগে ইয়ামিনকে নিয়ে তাইমের আমরা কথাও দীর্ঘ বলেছি। লেখা লিখেছি। আমি আপনাকে বলি, ইয়ামিন ইয়ামিন যখন পুলিশের দিকে তেড়ে আসলো সে মারবে, ও তো একটা জঙ্গি ছিল, এবং ওর বাবা কিন্তু জানাজাও হতে দেয় নাই। জঙ্গি ছিল, সে তো মনে করে যে তার ছেলে শহীদ না, হয়েছে, ব্যারিস্টার নিজু এবং সে মজুমদার, ব্যারিস্টার পুলিশকে নিজু অ্যাটাক করতে, মজুমদার যদি শুনেন, থেকেও পুলিশকে অ্যাটাক থাকতো। করতে এসেছে, পুলিশকে অ্যাটাক করতে এসেছে, হুম। পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ প্রবিধানের 132 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। পুলিশকে কেউ যদি মারতে আসে এটাকে গণহত্যা বলবেন? আর মানে গোপালগঞ্জে কি আমরা পুলিশকে আমি মারতে গেছি? খুবই শঙ্কিত ভবিষ্যতে, মানে এখন যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সেটাও এরকম জঙ্গি বা সন্ত্রাসী আখ্যায়িত করে মাত্রই মেরে ফেলা যদি জায়েজ হয়ে যায়। এটা আপনি শঙ্কিত হতে পারেন। ওই পাকিস্তানিরাও আমাদেরকে একই কথা বলেছে যে মুক্তিযোদ্ধারা জঙ্গি। জঙ্গি। জামাত ইসলামী তখনও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হ্যাঁ। জঙ্গি বলেছে। এই যে আপনারা জঙ্গি চলছে, বলে দেন কথায় আমরা দেখেছি কথায়, 71-এর পরে তাদের জঙ্গি বিচার হয়েছে, কার্ড ভবিষ্যতে এটা খেলতো হবে। আওয়ামী লীগ, সেটি তো হাসানুল হক ইনু কেমন বলেছেন। জঙ্গি কি কার্ড খেলেছে বলেন তো? জঙ্গি কি কার্ড খেলেছে আমি জানি আওয়ামী না, লীগ? শুনি আপনার কাছে। আমি জানি না, এটা হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা ফোন আলাপ, সেখানে হাসানুল হক ইনু বলছেন জঙ্গি কার্ড খেলে দেবো। আপনি এটাও শোনেন নাই? আমি 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 এটা অ্যাটলিস্ট আমি জানি না আপনি কোত্থেকে যেন আবিষ্কার করেন। একবার আমার চাচির মতো শোনা যায় এরকম একটা কণ্ঠ নিয়ে আসেন, একবার আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসেন, আমি জানি না। আমি তো এটাও শুনেছি ভাইবার মান্না বলেছে লাশ চাই, লাশ একটা লাশ পড়লেই হয়ে যাবে। কেন আপনি শুনেন নাই ভাইবার মান্নার কথা? সেটা সেটা নিয়ে তিনি অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন। নাকি ওইটা 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 আমি ওটা ওইটা নিয়ে ভাইবার পড়েছি। মান্নার গলা কিনা? আমি আসলে ওইটা শুনি ওইটা নাই ল্যাবে সত্যি টেস্ট কথা, করতে হবে। কিন্তু আমি পড়েছি এই খবরটা, যে আমি পড়েছি যে মাহমুদুর রহমান মান্নার সেই বক্তব্যটা আমি এটা পড়েছি। আমি বলছি কিন্তু এইটা পত্রিকায় পড়ি নাই, আমি বক্তব্যটা শুনেছি যে হাসানুল হক ইনু এবং এই হাসানুল হক ইনু আর মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা আপনার মুখে শুনেছি, বাট আমি শুনি নাই, নিজে শুনি নাই। আচ্ছা, এটাও আপনাকে আমি শোনাতে পারি, কিন্তু আমার আসলে এত অনেক সময় চলে যাবে সেগুলো শোনাতে। হাসানুল হক ইনু হ্যাঁ এবং আপনি আমাকে শোনান, কিন্তু এটা কার কণ্ঠ তা তো প্রমাণ করতে হবে আপনাকে। সাবেক আমি তো প্রধানমন্ত্রী, চিনি না কারো কণ্ঠ। তাদের মধ্যে বক্তব্যে বলা হচ্ছে, হাসানুল হক ইনু বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী তখন আপনি তো বলছেন যে খুবই দেশে ভালোভাবেই জানেন যে এগুলো জঙ্গি কোনো হামলা এভিডেন্স হয়েছে। না। আপনার যে ভাষ্য সেটাই তিনি বলছিলেন যে দেশে জঙ্গি হামলা হয়েছে তখন। জঙ্গি হামলা তো হয়েছে, হ্যাঁ, সেটাই জঙ্গি হামলা তো বলছিলেন তিনি, হয়েছে। এটা বলছিলেন যে হ্যাঁ, দেশে জঙ্গি হামলা হয়েছে, তখন হাসানুল হক ইনু বলছেন আমরা জঙ্গি কার্ড খেলে দেবো। তখন শেখ হাসিনা বলছেন না, জঙ্গি কার্ড না, আসলেই জঙ্গি হামলা হয়েছে। তো ফলে জঙ্গি কার্ড বলে যে একটা কিছু ছিল সেটি আমরা আসলে বুঝলাম হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার হাসানুল হক বক্তব্য। কি বলেছে না বলেছে সেটা দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী বলে কেন আসছে জানি না। উনি তো জাসদের কাউকে জিজ্ঞেস করেন কেন বলেছে, আমাকে তো এটা জিজ্ঞেস করে লাভ নেই। একদম কারণ খোদ মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো সাথে, আপনার তৎকালীন কথা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে যে হচ্ছে। জঙ্গি হামলাই হয়েছে। খোদ না না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা প্রধানমন্ত্রী হচ্ছে। বলেছে জঙ্গি হামলাই হয়েছে। কারণ হাসানুল হক ইনু কি বলেছে সেটা জবাব আমি দিতে যাবো কেন? কারণ আমি তো এটা বক্তব্যই শুনি মানে নাই। এই যে জঙ্গি বলে ফেলা কথায় কথায়, এটার একটা বড় আপত্তির জায়গা তৈরি হয়েছে। যেমন ধরেন আপনি আমরা আপনি কথা আমি কথা তো কথা বলি নাই, প্রশ্নটা শেষ করি। আমরা কথা কথা তো আমি আমরা প্রশ্নটা কথা শেষ কথা করি, বলি নাই আমি আপা। বলছি কোথায় আপনি এই যে বলেছেন। আপনি কোথায় বলেছেন আমি আপা, বলছি কোথায় বলেছেন। ধরেন এই যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সম্ভবত ৬২ জনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করলেন, সেখানে আপনি মাহফুজ আলম তাকে বলেছেন হিজবুত তাহরীরের লিডার হিসেবে তিনি কাজ করছেন। মানে ধরেন তার কথাই আপনি কিভাবে তাকে হিজবুত তাহরীর লিডার বলে দাবি করে দিলেন, জঙ্গি বলে দাবি করে দিলেন? এতক্ষণ অনেকেই জঙ্গি বলেছেন, মানে এটা আমি বলছি যে কিভাবে দাবি করে দিলেন? মাহফুজ আলম নিজেই তো গ্রেফতার হয়েছে 3 বছর আগে, তারও 3 বছর আগে। আওয়ামী লীগের মাহফুজ সময়। আলমের বিরুদ্ধে আমি বলি আপনাকে, মাহফুজ আলম, আমি আপনাকে বলছি, মাহফুজ আলম হিজবুত তাহরীরের সদস্য ছিল। প্রথমে ছিল শিবির, হুম। এরপরে হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনের সে সদস্য ছিল। সে নিজে ফেসবুকে লেখা লিখেছে, আমি আপনাকে বলি। হুম। সে লিখেছে মাও জেতুং এর ছবি দিয়েছে, শিয়া সিকদারের ছবি দিয়েছে, হুম। দিয়ে সেখানে সে জঙ্গিবাদকে এর আগে প্রমোট করতো, আজকে থেকে 3-4 বছর আগে। সেগুলো সমস্ত স্ক্রিনশট আমাদের আছে। সে জঙ্গিবাদে বিশ্বাসী ছিল, সে হামলাতে বিশ্বাসী ছিল, মাওয়ের ছবি ঝুলিয়ে রেখেছিল। পরে সে উপদেষ্টা হওয়ার পরে এগুলো সব মুছে দিয়েছে, বাট আমরা তো সব স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। সেখানে সে মনে করত যে এই অ্যাটাক, এই সহিংসতাটাই হচ্ছে একমাত্র বন্দুকের নলি ক্ষমতার উৎস, এগুলো সে মনে করত। মানে কি মনে করতো আপনি সেটাও আপনারা বুঝতেন? এবং সে আপনার আপনার আমি বলি গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দে বিশ্বাসী। সেটা ম্যাপ দিয়েছে। জঙ্গিরা যেটাকে বলে যে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা এগুলোকে এক নিয়ে একটা একটা ম্যাপ ভারতকে, সে গাজওয়াতুল হিন্দের মানে পক্ষে, ভারতও সে অখণ্ড মাও ভারতের একটা জেতুংয়ের ম্যাপ পক্ষে, টানিয়ে সে রেখেছে। শিয়া সিকদারের পক্ষে, সে পল পটের পক্ষে। এগুলোর ছবি দিয়ে ফেসবুকে দিয়েছে। মানে আপনি মনে হয় জানেন না, তার এই ফেসবুকের বড় বড় বক্তব্যই তিনি বড় আসলে বড় রাইট উইং, যুদ্ধপরাধের পক্ষে যে তাকে জঙ্গি বলবো না কি বলবো? তিনি আসলে রাইট উইং এর সমালোচনা করেন। যাই হোক, আপনি হয়তো বলেই ফেলতে পারেন। আপনার কাছে আরেকটা শেষ জায়গায় আসি। মানে আমি বলেই ফেলতে পারি না, তিনি করেছেন শেখ বলে বলেছি, হাসিনা, আমি তো হাওয়া থেকে কথাটা বলিনি। মানে তার কোনো প্রমাণ আপনারা উপস্থাপন করতে পারেন নাই, আছে, আরে বিচারে আরে প্রমাণিত না না, হয় নাই। মাও জেতুং, আমি আপনাকে বলি, তার ছবি মাও ঝুলিয়ে রাখলেই জেতুং, সে জঙ্গি হয়ে গেল। না না, কথাটা শোনেন না, তার ছবি ঝুলিয়ে রাখতে বলো না। আরে আমি কি এতটাই নবিশ নাকি? মাও জেতুং, শিয়া সিকদার, পল পট, এদের ছবি দিয়ে, স্ট্যালিন, এদের ছবি দিয়ে যারা হাজার হাজার লোককে হত্যা করেছে, সেখানে সে বলতো
যে এগুলাই একমাত্র অ্যান্সার, এই সহিংসতা অ্যান্সার, এগুলো নিয়ে তার প্রচুর লেখা আছে, সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, সেই জায়গা থেকে তাকে জঙ্গি বলেছি, হিজবুত তাহরির লিডার সেই জায়গা বানিয়ে থেকে ফেলেছেন, জঙ্গি বলেছি, এই জন্য সে হিজবুত তাহরির লিডার হয়ে গেছে। সেই সেই জায়গা থেকে তাকে জঙ্গি বলেছি, অর্থাৎ এই সহিংসতা চায় বলে তাকে জঙ্গি বলেছি। যে সহিংসতা চায় তাকে তো জঙ্গিই বলবো, হ্যাঁ, যেমন ওবায়দুল কাদের কোনো বলছেন কারণ এখন ছাড়া, সহিংসতা কোনো কারণ বদলে ছাড়া। হ্যাঁ, সহিংসতা, সহিংসতা বদলে সহিংসতা, কিন্তু সেটি আবার মেটাফর হয়ে যাচ্ছে। কিন্তু 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 যখন আমাদের উপরে অ্যাটাক আসবে, ওই যে মাহফুজ আলমের উপরে অ্যাটাক এসেছিল, তখন আমাদের উপরে যখন অ্যাটাক এসেছে আমরা তখন বলছি ঘাতের বদলে প্রতিঘাত হবে। আপনি তো দুটাকে, আপনি সমস্যা হচ্ছে যে আপনি জি ভাই, আমার দুটো অনেক ঘটনাকে সমস্যা। এক করে আপনাকে শেষ ফেলেন। প্রশ্ন করি। আপনি লস্করি তৈয়বার কথা বলতে চান না। এখন লস্করি তৈয়বা যেই আন্দোলনে আসে, যেই জায়গাতে আসে, সেটা নিয়ে আপনি একটা কথাও বলছেন না যে তোমাদের সাথে লস্করি তৈয়বাটা কেন ভাই। সেটা তো আপনাকে প্রশ্ন করবো না, আপনি তাই না? এটা সেই নিয়ে প্রশ্ন প্রশ্নটা তো আপনার করেন, কাছে থাকবে না। আমার সেই প্রশ্ন যদি আমি করতে হয় না আপনার না, কাছে তো এই প্রশ্ন করবো আমার না। কাছে যদি নাও করেন, অ্যাটলিস্ট এইটা তো মিথ্যা হয়ে গেল না, আপনি সেই এটা নিয়ে একটু বলেন না। জি, আমি আপনাকে প্রশ্নটা করি আপা, এমন কোন প্রশ্ন, লস্করি এরকম তাইয়বারা অনেক যাদের প্রশ্ন সাথে আমরা এসেছে, করি, কিন্তু আপনার কাছে আমার শেষ প্রশ্ন, হ্যাঁ, যে আপনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ প্রশংসা করছেন দেখলাম, মানে আওয়ামী লীগ সভানেত্রী প্রশংসা করার মতো কাজ তিনি তিনি আশ্রিত, করেছেন বলে তিনিও বলেছেন, করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু ধরেন এই যে তিনি উনি বাংলাদেশের আর কে আশ্রিত মানে বুঝি না। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আশ্রিত। আশ্রিত? আশ্রিত কেন? তাহলে কি নাগরিক তিনি ভারতের? উনি সেখানে গেস্ট হিসেবে আছেন। আশ্রিত মানে আবার কি? আশ্রিত মানে হচ্ছে যার কোনো সহায় নাই, সম্বল নাই, তিনি সেখানে দিনহীন ভাবে আছে। তো তো না, তিনি তার সহায় বাংলাদেশের সম্পদ, সশস্ত্র তিনি বাহিনী, বাংলাদেশে থাকতে পারবেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হ্যাঁ, নিরাপত্তা দিতে পারেনি বলে হ্যাঁ। একটি গেস্ট কান্ট্রিকে আইনি তারা ভাষায় অনুরোধ তিনি করেছে। পলাতক, আইনি ভাষায় তিনি আমি পলাতক। বলি প্রতিবেশী রাষ্ট্র তাকে অতিথি হিসেবে অতিথিশালায় রেখেছে, কোনো আশ্রিত তো না। আশ্রিত শব্দটা খুবই খুবই আপত্তিজনক আমার কাছে। পলাতক না, আপনি তো শব্দটা আশ্রিত না। পলাতক শব্দ, আপনি তো এটার জন্য মুখিয়ে আছেন, এর আগেও বলেছেন। পলাতক কাকে বলে আপা? বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরে যাওয়াকে পলাতক বলে? তাহলে ঠিক আছে, পলাতক। আপনার কথা হচ্ছে তাই, যদি তাহলে পলাতক। মোকাবেলা করেন নাই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে আছেন, মানে আইনের চোখে আইনিভাবে মোকাবেলা করেন, আইনিভাবে মোকাবেলা করে নাই মানে যেই বিচারালয়ে বিচারপতি নির্ধারিত হয় টোকাইদের মাধ্যমে, যেই বিচারপতিদেরকে হত্যা করার জন্য তাদেরকে পেটানো হয়, তাদেরকে বলে যে সবাইকে এখান থেকে সরে যেতে হবে, সেই বিচারালয়ের বিচার করবে? সেই এরকম কথা বিচারালয়ের আসলে আবার বিচার, এইগুলোর সেখানে পাশাপাশি। বিচারের কি? জি, আপনি কিন্তু আমাকে বলেন আপনারা সেই বিচারে, সেই সেই শুভেন্দু বিচারালয়ের অধিকারী বিচার যখন হয়? বলছেন যে অবৈধ বাংলাদেশিদেরকে আখ্যা দিয়ে তিনি তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করবার কথা বলছেন, এবং তিনি দাবি করছেন 10,000 পুশ ব্যাক করা হয়েছে, মানে এরকম অবস্থা। কোন রাষ্ট্রে যদি অন্য কোন রাষ্ট্রের অবৈধ নাগরিক থাকে, সেই রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা তো অন্য অন্য আলোচনা হয়ে গেল। এটা ইমিগ্রেশন ল নিয়ে কথা বলছেন আপনি। ইন্ডিয়ার ইমিগ্রেশন ল নিয়ে কথা বললে আমি আপনার সাথে কথা বলতে পারি, এটা তো ইমিগ্রেশন ল এর আন্ডারে পড়ে। মানে এখানে তো আমি রাজনীতি দেখি না। কোন আন্তর্জাতিক আপনি মানবাধিকার কিছু আমেরিকাতে কি বলে যে আমেরিকাতে এভাবে পুশ আমেরিকাতে ব্যাক যদি করা বলে, যায়? আমেরিকাতে যদি ট্রাম্প প্রশাসন বলে মেক্সিকোর বর্ডার দিয়ে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে আমি বের করে দিব, এটা কি পলিটিক্যাল কথা হলো? এটা তো তার ইমিগ্রেশন ল অনুযায়ী কথা বলেছে। আচ্ছা, ইংল্যান্ডে মানে শুভেন্দু রিপোর্ট করে অধিকারী না, আইনি রিপোর্ট করে। ভাষায় কথা বলছেন, এমনকি ভারতের আইন, আপনি আমাকে, ভারতের মানবাধিকার না না, কর্মীরাও এটার মানে প্রতিবাদ করছেন। কোনটা, না না, শুভেন্দু অধিকারী যদি বলেন যে কেউ যদি তার দেশে অবৈধভাবে থাকে তিনি তাদেরকে বের করে দেবেন, যদি তিনি দায়িত্ব নিয়ে সে কথা বলেন, এটাকে তো আমার পিওর ইমিগ্রেশন ল এর আন্ডারে কথা বলে মনে হয়। সেই ইমিগ্রেশন ল এখন এরকম যে উনি, সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো, এটা ইমিগ্রেশন ল এর অধীনে পড়ে। না না, সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর ব্যাপারটা, যারা যেই কথা আপনি বলছেন পুশ ইন আর পুশ আউট, আপনি মনে হয় জানেন না। নড়াইল থেকে একটা ফ্যামিলি, তারা মূলত আসলে বাংলাদেশের, তারা ওইখানে চিকিৎসার জন্য গেছে, কারণ তাদের টাকা পয়সা তেমনটা ছিল না। কলকাতা তারা এসে পুরো স্টোরিটাকে জানেন, তারা বাংলাদেশেরই মানুষ। এখন যাওয়ার সময় তারা বাংলাদেশের মানুষ হলেও পাসপোর্ট যতক্ষণ আপনার কাছে না থাকবে, আইডেন্টিটি তো আপনি প্রমাণ করতে পারবেন না। ফ্যাক্টটাকে জানেন। এই পৃথিবীতে তো পুশ আউট পুশ ইন এগুলো নতুন কোনো ঘটনা না। এখন শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য দিয়েছেন, আমি পুরো বক্তব্যটা আসলে শুনি নাই, বাট আমি আপনার মতো এরকম শুনেছি তিনি এই বক্তব্য করেছেন, সেই মন্তব্য করেছেন। বাট আমার কথা হচ্ছে যে তিনি যদি তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি আইনের মধ্য থেকে কিছু বলেন, সেটা তিনি বলতে পারেন। বাংলাদেশ তো পাল্টা কথা বলছে যে আমরা ওইটা বের করে দিব। 26 লক্ষ ভারতীয়র কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন প্রমাণ পেয়েছেন সেটার কথা বলেন। 26 লক্ষ ভারতীয়কে নাকি বের করে দেওয়া হবে। 26 লক্ষ ভারতীয়ই নেই, কিন্তু বের করে দেবে। তো সেগুলো নিয়ে কথা বলেন না কেন? মানে আপনি এই বাংলাদেশের শুভেন্দু মানুষ, অধিকারীর এই বাংলাদেশের বক্তব্যকেও একটা আপনি অংশ যে প্রতিদিন সমর্থন বলে করছেন। দিল্লি না ঢাকা, দিল্লি না, কারিনা কাপুরের মৃত্যু হয়েছে বলে দিল্লি না ঢাকা, কিন্তু তাকে চিকিৎসা করতে পাঠিয়েছে চেন্নাইতে। এ কেমন অদ্ভুত কথাবার্তা! এত অভিযোগ করছেন, এত কিছু বলছেন, কিন্তু চিকিৎসা করতে আবার কারিনা কাইসারকে আপনি পাঠাচ্ছেন চেন্নাইতে। মানে আপনি বলতে এরা পাঠাচ্ছে চেন্নাইতে। লজ্জা হওয়া উচিত। ডিজেল আনছে ইন্ডিয়া থেকে, জি, সার আনছে ইন্ডিয়া থেকে, হুম, লজ্জা হওয়া উচিত। জি, মানে ইন্ডিয়ায় বসে হয়তো মানে আপনাদের নেতাকর্মীরা ইন্ডিয়ায় আছেন বলেই মানে আপনাদের ভাষাটা আর অন্যদের ভাষাটা একটু ভিন্ন হয়ে দাঁড়াচ্ছে। মানে না, ইন্ডিয়াতে আছে এমনকি বলি না। ভারতের আমি যখন মানবাধিকার কর্মীরাও এই না না, পুশ আমি ব্যাকের এই মুহূর্তে সমালোচনা করছেন। শুনেন, আমি এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি বটে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, আপনার কি মনে হয় আমার এই কথা আপনি চেঞ্জ বলছি না, হবে? আপনি যেটা বলছি না, সত্যি সেটা তো শীর্ষ সবটাই সত্যি। নেতৃত্বের কথা বলছি।
জি, না আমি না, শেষ যেটা অনুযায়ী কথা সত্যি সেটা বলছি। তো সবসময় সত্যি, তাই না? জি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিঝুম মজুমদার।